হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের বিষয় হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ। স্টুডেন্টস, প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্বের পরেই মূলত পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ হয়েছিল। তাই আমার আগের ভিডিও প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব ভিডিওটা দেখে নেবে, তাহলে আজকের বিষয়টা আরো বুঝতে পারবে। এছাড়া আমার আগের যে ভিডিওগুলো আছে বাংলার নবজাগরণ, বাংলার নবজাগরণের সব থেকে বড় কারণ হচ্ছে ভারতীয় পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ। এবং আরো একটা ভিডিও আছে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান, সেটাও বাংলার নবজাগরণের একটা অন্যতম কারণ। সমস্ত ভিডিওগুলো হচ্ছে একে অপরের সঙ্গে রিলেটেড, দেখে নিলে তাহলে তোমরা সমস্ত বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পারবে। এছাড়া আমাদের চ্যানেল যে সায়েন্সের ভিডিওগুলো প্রোভাইড করছে, সেগুলো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে তোমরা সব পেয়ে যাবে। এবং অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে নেক্সট ভিডিও করার জন্য। এবারে মূল বিষয়ে আসা যাক। আজকের বিষয় হচ্ছে ভারতের পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ। পাশ্চাত্য পাশ্চাত্য মানে হচ্ছে পশ্চিম। আমাদের গোটা বিশ্ব হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্য দুটো ভাগে বিভক্ত। প্রাচ্য মানে হচ্ছে পূর্ব, আর পাশ্চাত্য মানে হচ্ছে পশ্চিম। তাহলে প্রাচ্য দেশ হচ্ছে আমাদের দেশ, এশিয়া মহাদেশের দেশ, প্রাচ্য দেশ বলতে বোঝায়। আর পাশ্চাত্য হচ্ছে ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার দেশ। তাহলে পাশ্চাত্য ভাষা হচ্ছে ইউরোপীয় ভাষা, বিদেশি ভাষা, মূলত সোজা সাপটা কথা হলো ইংরাজি ভাষা। তাহলে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ বলতে ইংরাজি শিক্ষার সম্প্রসারণ নিয়ে আমরা পড়বো। আমাদের ভারতবর্ষে কিভাবে ইংরাজি শিক্ষার সম্প্রসারণ হয়েছিল, কিভাবেই বা ইংরাজি শিক্ষা এসেছিল, তা সেই নিয়ে আজকে আলোচনা। স্টুডেন্টস, আজকে যদি দাঁড়িয়ে আমরা দেখি ইংরাজি সম্পর্কে, তাহলে কি দেখবো বলতো? সকাল হলেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তাদের কাঁধে স্কুলের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, আবার বড়রাও যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। আবার মোবাইল খুললে দেখবো বিভিন্ন অ্যাপ, কত টিউটোরিয়াল ইংলিশ অ্যাপ এবং বিভিন্ন স্পিকিং ইংলিশের চ্যানেল। এছাড়া আমরা কি দেখবো, যে ক্রিকেট খেলায় জিতছে সে ক্রিকেটার কিসে কথা বলে বলতো? ইংরাজিতে। আমরা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে হাঁ করে তাকিয়ে থাকি। এছাড়া যারা ইংরেজি কথা বলতে পারে, ইংরেজি জানে, তারা কনফিডেন্ট ফিল করে। আর যারা ইংরেজি জানে না, তারা নিজেরা হীনমন্যতায় ভোগে। আজ যতই তুমি মাতৃভাষার মাধ্যমে পড়াশোনা করো, কিন্তু তোমার চাকরি পেলে সে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিসে আসবে? ইংলিশে। সেটা তোমাকে পড়ে বুঝতে হবে, ফর্মটাও ফিল আপ করতে হবে, সেটা ইংলিশে। আবার যদি তুমি ব্যাংকে যাও আর ইংরেজি সম্পর্কে ভীতি থাকে, প্রথমবার যদি গেছো, তাহলে ফর্ম ফিল আপ করতে গেলেই তোমার কাল ঘাম ছুটে যাবে। তাহলে ইংরেজি ছাড়া চলছে না। তাহলে ইংরেজি কি? ইংরেজি হচ্ছে আজকের দিনে সরকারি ভাষা এবং আন্তর্জাতিক ভাষা। তুমি যদি ইংরেজি জানো, তাহলে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির মধ্যে মোকাবিলা করে তুমি বেরিয়ে আসতে পারবে। আর ইংরেজি না জানলে তুমি কিন্তু বিভিন্ন অসুবিধার মধ্যে পড়বে। তাহলে কারণ হচ্ছে ইংরেজি ভাষায় আমাদের সরকারি সমস্ত কাজকর্ম চলে। তাহলে এই ইংরেজি ভাষাটা এলো কিভাবে, ভারতবর্ষে পৌঁছালো কিভাবে, এটা হচ্ছে মূল বিষয়। এটা জানতে গেলে আমাদের অনেক পেছনের দিকে চলে যেতে হবে। সেই 1700-1800 খ্রিস্টাব্দের সময়, সপ্তদশ শতক এবং অষ্টাদশ শতকে তখন ব্রিটিশ ছিল, গোটা বিশ্বে ছিল তাদের রাজত্ব, গোটা বিশ্ব জুড়ে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিল। মূলত ইউরোপীয় রেনেসার পরে যখন সমুদ্র রুট আবিষ্কার হলো, সেই সমুদ্র রুট ধরে ধরে বিভিন্ন জায়গায় উপনিবেশ আবিষ্কার করে সেই উপনিবেশে রাজত্ব স্থাপন করেছিল ব্রিটিশেরা। আস্তে আস্তে ঔপনিবেশিক শাসন চলে যায়, কিন্তু ব্রিটিশরা চলে যায়, কিন্তু সে ইংরাজি ভাষার সম্প্রসারণটা হয়ে যায়, ইংরাজিরা থেকে যায়। এর ফলে ইংরাজির সব থেকে বেশি সম্প্রসারণ হয়েছিল গোটা বিশ্ব জুড়ে। তাই ইংরাজি আজকে আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা। এবং ইংরাজি ছাড়া অসুবিধায় পড়তে হয়, সে বিদেশে যাও এবং দেশের বিভিন্ন প্রান্তে গেলেও ইংরাজি যারা জানে তাদের খুব সুবিধা হয়, তারা নিজেদের কনফিডেন্ট ফিল করে। আর আমাদের ভারতবর্ষে ইংরাজি কি করেছিল বলতো? ভারতবর্ষ ছিল ব্রিটিশের উপনিবেশ। তাহলে ব্রিটিশের হাত ধরেই কিন্তু ভারতবর্ষে ইংরেজি এসেছিল। কিন্তু ইংরেজরা যখন প্রথমে ভারতবর্ষে এসেছিল, তখন কিন্তু তারা ইংরেজি শিক্ষার সম্প্রসারণে আগ্রহী ছিল না। মূলত তারা প্রথম দিকে ভারতের কোনো আভ্যন্তরীণ বিষয় তারা হস্তক্ষেপ করতে চায়নি, তারা চেয়েছিল যে তার নিজেদের সুবিধাটার জন্য। কিন্তু 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হলো এবং আস্তে আস্তে তাদের প্রশাসনিক বিস্তার ঘটলো, ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটলো, তখন নিজেদেরই প্রয়োজনে তাদের প্রয়োজন হলো কি বলতো? যে ইংরাজি শিক্ষায় শিক্ষিত কর্মচারীদের প্রয়োজন হলো। তখন তারা নিজেদের উদ্যোগী ভারতবর্ষের মানুষের শিক্ষা সম্প্রসারণের দিকে এগিয়ে আসে। প্রথম দিকে তারা কিন্তু ইংরেজি শিক্ষা সম্প্রসারণে চায়নি কো, তারা প্রাচ্য শিক্ষার ক্ষেত্রেই চেয়েছিল সম্প্রসারণ হোক। কারণ তাদের ভীতি ছিল যে ইংরাজি শিক্ষার সম্প্রসারণ হলে পারা ভারতবাসীর মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে উঠবে। তাই প্রথম দিকে ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা স্থাপন করেছিলেন।
উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি স্থাপন হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল। এই সমস্ত ছিল তার প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে। কিন্তু পরবর্তীকালে ইংরাজি শিক্ষার সম্প্রসারণ হয়েছিল, কিন্তু ইংরাজি শিক্ষার সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। কিন্তু ইংরাজি শিক্ষার সম্প্রসারণ সরকারিভাবে হওয়ার অনেক আগেই কিন্তু বেসরকারি উদ্যোগে একটা ইংরেজি শিক্ষার সম্প্রসারণ হয়েছিল। তাহলে ইংরেজি শিক্ষার সম্প্রসারণ কিভাবে হয়েছিল, কাদের দ্বারা হয়েছিল? ইংরেজি শিক্ষার সম্প্রসারণ কাদের দ্বারা হয়েছিল বললে প্রথমে বলতে হবে 1 নম্বর বেসরকারি উদ্যোগে হয়েছিল, 2 নম্বর হচ্ছে সরকারি উদ্যোগে। বেসরকারি উদ্যোগের মধ্যে কারা ছিল? 1 নম্বর হচ্ছে বিভিন্ন ইউরোপীয় ব্যক্তিবর্গ, 2 নম্বর হচ্ছে মিশনারিদের একটা ভূমিকা বা উদ্যোগ, 3 নম্বর হচ্ছে ভারতীয় প্রগতিশীল মনীষী, 4 নম্বর হচ্ছে ইউরোপীয় মনীষী। এগুলো হচ্ছে বেসরকারির মধ্যে পড়ছে। আর সরকারির মধ্যে পড়ছে, সরকারি শুরু হয়েছিল 1813 খ্রিস্টাব্দে সনদ আইন, 2 নম্বর 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট, 3 নম্বর হচ্ছে 1844 খ্রিস্টাব্দে হার্ডিঞ্জের ঘোষণা, 4 নম্বর হচ্ছে 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপাচ, তারপরে হান্টার কমিশন, র্যালে কমিশন। এই সমস্ত সরকারি উদ্যোগের মাধ্যমে ইংরাজি শিক্ষার সম্প্রসারণ এবং ভারতীয় শিক্ষার সম্প্রসারণ হয়েছে। কিন্তু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে যে বেসরকারি উদ্যোগে ইংরাজি শিক্ষার সম্প্রসারণ কিভাবে হয়েছিল। ভিডিওটা যথেষ্ট লং হয়ে যাবে, তাই আজকের পার্টে বেসরকারিটা আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সরকারিভাবে কিভাবে ইংরাজি শিক্ষার সম্প্রসারণ হয়েছিল সেগুলো আলোচনা করব। এই মূল আলোচনার ভেতরে ঢোকার আগে আমি একজনের কোশ্চেনের উত্তর দিতে চাই। তার নাম হচ্ছে সাথী মণ্ডল। প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্বের ভিডিওতে সে কমেন্ট করেছিল, সেই কমেন্টের উত্তরটা দিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু উত্তরটা শুনে নাও। সাথী, তুমি কোশ্চেন করেছো কে কখন কোথায় পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ করেছিলেন। এখানে কোনো কিছু শিক্ষা মূলত একজনের দ্বারা হয় না, একজন ব্যক্তির দ্বারা হয় না, বিভিন্ন সম্মিলিত ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে একটা শিক্ষার সম্প্রসারণ হয়। আবার শিক্ষার সম্প্রসারণ একদিনে হয় না, একটা বছরে হয় না, যুগ যুগ লেগে যায়। তাই প্রকৃত যদি উত্তর হয় তাহলে বিভিন্ন সেটা জানতে গেলে তোমাকে পুরো ভিডিওটা শুনলেই তুমি জিনিসটা বুঝে যাবে। কিন্তু যদি তুমি যেভাবে কোশ্চেনটা করেছো কে কখন তুমি পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ করেছিল, তাহলে সেক্ষেত্রে তোমাকে সরকারি উদ্যোগটা বলতে হবে। তোমাকে বলতে হবে 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট ঘোষণা হওয়ার পরে মেকলে মিনিটের মাধ্যমে ভারতে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ ঘোষণা হয় এবং সেখানে বাৎসরিক 1 লক্ষ টাকা পাশ্চাত্য খাতে মূলত ইংরাজি শিক্ষার সম্প্রসারণে খরচ করা হবে বলে সরকারি উদ্যোগে ঘোষণা করা হয়েছিল। এবং কে করেছিল? থমাস ব্যাবিংটন মেকলে। তাহলে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রচলন কে করেছিল এটা যদি বলে তাহলে সেটা সরকারিভাবে যেটা হয়েছিল সেটাই বলতে হবে, বলবে থমাস ব্যাবিংটন মেকলে। এবং কত সালে হয়েছিল? 1835 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল। কারণ যে যার উদ্যোগেই করুক, ব্যক্তিগত উদ্যোগ, যতক্ষণ পর্যন্ত সরকারি সিলমোহর না পড়ছে ততক্ষণ পর্যন্ত কোনো একটা কাজ বা কোনো একটি সিস্টেম ভালোভাবে চলে না। তাই সরকারি কথাটাই বলতে হবে। এছাড়া পুরো উত্তরটা জানতে গেলে কাদের দ্বারা কিভাবে মূল উত্তরটা, তাহলে আজকের ভিডিওর মধ্যে তুমি তোমার সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে মূল বিষয়ে আসি। আজকে আমি আলোচনা করব পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণের বেসরকারি উদ্যোগ। তাহলে ইউরোপীয় ব্যক্তিবর্গের দ্বারা পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণটা মূলত প্রথমে শুরু হয়েছিল, এটা সরকারি উদ্যোগে হওয়ার অনেক আগে। তাহলে বেসরকারি উদ্যোগ বলে 1 নম্বর দিয়ে ইউরোপীয় ব্যক্তিবর্গ লিখবে। সের বোর নামে একজন ইউরেশিয়ান জোড়াসাঁকোতে একটি স্কুল স্থাপন করেছিলেন, সেখানে দ্বারকানাথ ঠাকুরের হাতে খড়ি হয়েছিল। এছাড়া মার্কিন বোলস নামে একজন আমরাতলাতে স্কুল স্থাপন করেছিল, সেখানে মতিলাল সেন, প্রসন্ন কুমার ঠাকুর পবিত্ররা ইংরাজি পড়াশোনা করতেন। এবং হেনরি ড্রামন্ড নামে একজন ইউরোপিয়ান, তিনি ধর্মতলা একাডেমি স্থাপন করেছিলেন। ধর্মতলা একাডেমিতে সুন্দরভাবে ইংলিশ পড়াশোনা করানো হতো, সেখানে ইংরেজিও পড়াশোনা করতেন। তাহলে সরকারি উদ্যোগের আগেই কিন্তু ইউরোপীয় বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে স্কুল স্থাপন করেছিলেন। এরপরে 2 নম্বর হচ্ছে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ। খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ হচ্ছে ভারতবর্ষের কারণে ইংরাজি শিক্ষার সম্প্রসারণে একটা খুব উল্লেখযোগ্য বিষয়। মূলত খ্রিস্টান মিশনারিগুলো ভারতে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য তারা এসেছিল ভারতবর্ষে, কিন্তু তারা ভারতবর্ষে এসে দেখতে বললো গোটা ভারতবর্ষ হচ্ছে কুসংস্কারে আচ্ছন্ন এবং অন্ধকারে আচ্ছন্ন। তাই তারা যে শিক্ষার আলো যদি না ছড়িয়ে দেওয়া হয় তাহলে প্রকৃতপক্ষে কোনো কিছুই সংস্কার সাধন সম্ভব নয়। তাই খ্রিস্ট ধর্মের বাণীও প্রচার করা ঠিকমতো সুবিধাজনক হবে না।
তাই তারা শিক্ষার সংস্কারে তারা ব্রতী হয়েছিল, কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কথা, শিক্ষার সম্প্রসারণ হয়েছিল বলেই কিন্তু চেতনা এসেছিল, তার ফলেই হচ্ছে 19 শতকে নবজাগরণ সম্ভব হয়েছিল। এই খ্রিস্টান মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1 নম্বর হচ্ছে ক্লাফহাম গোষ্ঠী, 2 নম্বর হচ্ছে লন্ডন মিশনারি সোসাইটি, 3 নম্বর হচ্ছে চার্চ মিশনারি সোসাইটি, 4 নম্বর হচ্ছে স্কটিশ মিশনারি সোসাইটি, 5 নম্বর হচ্ছে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি। এর মধ্যে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। 1793 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, শ্রী অ্যানা কেরি তার পুত্র ফেলিক্রা কেরি শ্রীরামপুরে এসে একটা মিশন স্থাপন করেছিল। উইলিয়াম কেরি, মার্সম্যান ওয়ার্ড এবং 1800 খ্রিস্টাব্দে শ্রীরাম ব্যাপটিস্ট মিশন স্থাপন করেছিল। মার্সম্যান ছিল দিগদর্শন এবং সমাচার দর্পণ পত্রিকার এক সম্পাদক ছিল। এই উইলিয়াম কেরি, মার্সম্যান ওয়ার্ডকে তিনজনকে একত্রে বলা হতো শ্রীরামপুত্রই। যদি এখানে কোশ্চেন আসে শ্রীরামপুত্রই বলতে কাদের বলা হয়, তাহলে এক কথায় বলবে উইলিয়াম কেরি, মার্সম্যান এন্ড ওয়ার্ড। এরা তিনজনই ছিল ব্যাপটিস্ট মিশনারির অন্তর্গত। এরাই 1800 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশনারি স্থাপন করেছিল। তারপরে 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন স্থাপন করেছিল, যেটা বর্তমানে শ্রীরামপুর কলেজ নামে পরিচিত। এবং এই ব্যাপটিস্টারি মিশন বাংলাতে 126টি স্কুল স্থাপন করেছিল পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে। এখানে ছাত্রকে শিক্ষার ব্যবস্থা দিয়েছিল। এছাড়া ব্যাপটিস্ট মিশনারির উদ্যোগেই বাংলা সহ 34টি ভাষাতে বাইবেলের অনুবাদ প্রকাশ হয়েছিল। এই ব্যাপটিস্টারি মিশন ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে, বিশেষ করে বাংলাতে ইংরাজি শিক্ষার বিস্তারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লন্ডন মিশনারি সোসাইটির যাজক ছিলেন রবার্ট মে, তিনি চুচুড়াতে একটি স্কুল স্থাপন করেছিলেন। এবার হচ্ছে স্কটিশ মিশনারি মধ্যে হচ্ছে আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন স্থাপন করেছিলেন, যেটা বর্তমানে স্কটিশ কলেজ নামে পরিচিত। এছাড়া হচ্ছে প্রথম বিশপ হচ্ছে মিড লটন, তার বিশপ কলেজ স্থাপন করেছিলেন শিবপুরে। এইভাবে প্রচুর পরিমাণে কলেজ মিশনারি সোসাইটি স্থাপিত হয়েছিল এবং জেসুইট মিশনারিরা স্থাপন করেছিল লরেটিয়া হাউস কলেজ, এবং 1835 খ্রিস্টাব্দে এই জেসুইট মিশনারিরা স্থাপন করেছিল সেন্ট জেভিয়ার্স কলেজ। এই খ্রিস্টান মিশনারিরা সর্বপ্রথম ভারতে, বিশেষ করে বাংলাতে ইংরাজি শিক্ষার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল। এরা চেয়েছিল খ্রিস্ট ধর্মের প্রচার এবং বাইবেলের বাণীর প্রচার করার জন্য, এবং এরা চেয়েছিল ভারতবর্ষের ছাত্রছাত্রীরা এই স্কুল কলেজে পড়াশোনা করে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবে। কিন্তু মূলত ভারতবর্ষ বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর বা বাড়ির ছেলেমেয়েরা এই মিশনারি স্কুলগুলিতে পড়াশোনা করত। তারা কিন্তু আধুনিকতা এবং পাশ্চাত্য শিক্ষাটা নিয়েছিল, কিন্তু খ্রিস্ট ধর্ম সেভাবে গ্রহণ করেনি। তাদের যেটা দরকার সেটাই তারা করেছিল। এরপরে আসছে 3 নম্বর হচ্ছে ভারতীয় মনীষীদের উদ্যোগ। এই সমস্ত ভারতীয় মনীষীরা পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। তাদের মধ্যে হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন ভারতের প্রথম আধুনিক মানুষ। তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতীয় সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর পরবর্তী ভিডিওতে আমি রামমোহনের উপরে সমাজ সংস্কার সমস্ত কিছু আরো ভালো করে বুঝিয়ে দেবো। কিন্তু আজকে রামমোহনের পাশ্চাত্য শিক্ষার প্রসারে কি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা তোমরা শুনে নাও। রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে পটলডাঙ্গায় একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন, যার নাম হচ্ছে অ্যাংলো হিন্দু বিদ্যালয়। 1815 খ্রিস্টাব্দ নিয়ে একটি বিতর্ক আছে। এটা দেখবে যে ক্লাস 10-এর বইগুলোতে কিন্তু 1815 আছে, আবার ক্লাস 12-এর বিভিন্ন বইতে 1822। তাহলে যে যে স্কুলে পড়ো, যে স্কুলে যে বইটা আছে, সেই বই যা লেখা আছে সেটাই তোমরা বলবে। এরপরে আসছে 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপিত হলে তিনি তার সক্রিয় সদস্য ছিলেন। এরপরে 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সংস্থা প্রতিষ্ঠা হলে সেখানেও তিনি সদস্য ছিলেন। এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে তিনি বই নির্বাচন এবং বিভিন্ন স্কুলের পরিচালনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন রাজা রামমোহন রায়। এরপরে 1823 খ্রিস্টাব্দে এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বে বলেছি, রামমোহনের স্মারকলিপি। তিনি 1823 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে একটা চিঠি লিখেছিলেন
এবং চিঠি লিখে তিনি বলেছিলেন যে বরাদ্দকৃত 1 লক্ষ টাকা যেটা ভারতীয়দের শিক্ষা খাতে খরচ করা হবে সেটা যেন অবশ্যই পাশ্চাত্য শিক্ষা খাতে বরাদ্দ করা হয় এবং সংস্কৃত কলেজের পরিবর্তে যেন পাশ্চাত্য শিক্ষা সম্প্রসারণ হয়। তিনি বুঝেছিলেন যে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ হলেই তবে ভারতবাসীদের উন্নতি সম্ভব, ভারতবর্ষের মধ্যে আধুনিকতার ছোঁয়া আসবে, ভারতবর্ষের মধ্যে প্রকৃতপক্ষে জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে পড়বে। তিনি জানতেন যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, চেতনা না হলে বিপ্লব হবে না, তাহলে সমাজের উন্নয়ন সম্ভব হবে না। তাই রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। এরপরে তিনি 1824 খ্রিস্টাব্দে লর্ড হেনরি ওয়ারকেও চিঠি লিখেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলায় 2-3 ভাগ অভিভাবক চান যে তার ছেলেমেয়েরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হোক এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত হোক, সেই ব্যাপারে যেন উদ্যোগ নেওয়া হয়। এরপরে তিনি 1826 খ্রিস্টাব্দে নিজ উদ্যোগে তিনি বেদান্ত কলেজ স্থাপন করেছিলেন। এই বেদান্ত কলেজে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা হতো, আধুনিক গণিত, বিজ্ঞান সমস্ত কিছু এখানে পড়ানো হতো। এছাড়াও রাজা রামমোহন রায় স্ত্রী শিক্ষা বিধায়ক যে পুস্তকটি আছে সেটি প্রকাশ করাতে এবং প্রচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আলেকজান্ডার ডাফকে সর্বতোভাবে সাহায্য করেছিলেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন স্থাপন করতে। এই জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। এরপরে 1831 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডের পার্লামেন্টে গিয়ে সেখানে পাশ্চাত্য শিক্ষার সপক্ষে একটা জোরদার তিনি বক্তব্য রেখেছিলেন। তিনি ইংল্যান্ড গিয়েছিলেন মূলত ভারতের রাজা, মুঘল রাজা দ্বিতীয় আকবরের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি গিয়েছিলেন এবং সেই ভারতের সমাজ সংস্কারের ব্যাপারে এবং ভারতীয়দের সামাজিক এবং শিক্ষার উন্নতিকল্পে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি সব জায়গায় পৌঁছে গিয়েছিলেন ভারতীয়দের উন্নয়নের জন্য, শিক্ষার জন্য, সমাজ সংস্কারের জন্য। 2 নম্বর হচ্ছে ভারতে বিখ্যাত মনীষী হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার মধ্যে ছিল প্রাচ্য পাশ্চাত্যের মানবতাবাদ বুদ্ধির এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। তিনি একজন সংস্কৃত পণ্ডিত হয়েও তিনি পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি চেয়েছিলেন মাতৃভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ হোক। তিনি প্রাচ্য শিক্ষার সম্প্রসারণ চেয়েও তিনি চেয়েছিলেন যে সংস্কৃত কলেজের পাঠ্যক্রমে পরিবর্তন করতে এবং পরিবর্তন করেছিলেন এবং তিনি সেখানে ইংরাজি শিক্ষাটাকে সংস্কৃত কলেজে তিনি বাধ্যতামূলক করেছিলেন। তিনি লর্ড হার্ডিঞ্জের সহযোগিতায় প্রচুর পরিমাণে স্কুল স্থাপন করেছিলেন। তার মধ্যে 35টা স্কুল স্থায়ী হয়েছিল। বিদ্যাসাগর 1849 খ্রিস্টাব্দের 7ই মে ড্রিঙ্কওয়াটার বেথুনের পৃষ্ঠপোষকতায় তিনি নেটিভ ফিমেল স্কুল স্থাপন করেছিলেন, যেটা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। এই বেথুন স্কুলের সঙ্গে ড্রিঙ্কওয়াটার বেথুন এবং বিদ্যাসাগর দুজনে ওতপ্রোতভাবে জড়িত ছিল। বেথুন স্কুলের গাড়িতে লেখা থাকতো যে কন্যাদের পুত্রদের সমান শিক্ষা দেওয়া উচিত এবং বেথুন স্কুলে দ্বারকানাথ ঠাকুরের বড় মেয়ে এবং অনেক বড় বড় ফ্যামিলির মেয়েদের তিনি যাতে বালিকা বিদ্যালয়ে পড়ানো হয় সেই ব্যাপারে তিনি জোর করেছিলেন এবং তারা তাদের স্কুলে ভর্তি করেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সর্বশ্রেষ্ঠ কৃতি হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্থাপন, যেটা বর্তমানে হচ্ছে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। বিদ্যাসাগরের ক্ষেত্রে স্ত্রী শিক্ষা বিস্তারে তার ভূমিকা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে পাশ্চাত্য শিক্ষায় বলা হলো। এর পরবর্তী ভিডিওতে শুধু স্ত্রী শিক্ষার সম্প্রসারণ এবং বিদ্যাসাগর সম্পর্কে বলাবো। শুধু এখানে জেনে রাখো যে তিনি নিজে সংস্কৃত পণ্ডিত হয়েও তিনি বুঝেছিলেন যে ইংরাজি শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন, আধুনিক শিক্ষার সম্প্রসারণের প্রয়োজন। তাই তিনি শিক্ষার সম্প্রসারণের জন্য সবসময় চেষ্টা করেছিলেন। তিনি 1854 খ্রিস্টাব্দে যখন উডের ডেসপাচে বলা হয়েছিল স্ত্রী শিক্ষার উপর গুরুত্ব, তখন তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং 1855 খ্রিস্টাব্দে তিনি স্কুল ইন্সপেক্টর নিযুক্ত হয়ে তিনি প্রচুর পরিমাণে বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণের চেষ্টা করেছিলেন। তার এই বেথুন স্কুল বেথুন কলেজ নামে পরিণত হয়। 1878 খ্রিস্টাব্দে অ্যানেট এবং কিছু ব্রাহ্ম নেতা হিন্দু মহিলা বালিকা বিদ্যালয়ের সঙ্গে বেথুন স্কুলকে জুড়ে বেথুন কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। এই বেথুন কলেজ থেকেই প্রথম স্নাতক হয়েছিলেন কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। এই কাদম্বিনী গাঙ্গুলি হচ্ছেন প্রথম মহিলা যিনি মহিলা ডাক্তার হয়েছিলেন ভারতবর্ষ থেকে, বাংলা থেকে। এরপরে আসছে রাধাকান্ত দেব।
ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে ভারতীয় মনীষীদের মধ্যে যদি আর কারো নাম হয় সেটা হচ্ছে রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই রাজা রাধাকান্ত দেব ছিলেন কলকাতার শোভাবাজারের রাজ পরিবারের বংশধর। তার পিতামহ নবকৃষ্ণ মুন্সী ছিল ওই রাজবংশের প্রতিষ্ঠাতা এবং রাধাকান্ত দেবের পিতা গৌরীমোহন দেব ছিলেন তার পালিত পুত্র। এই রাধাকান্ত দেব 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ডেভিড হেয়ারের উদ্যোগ এবং উৎসাহ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হাইস্টের পৃষ্ঠপোষকতায় এবং দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্তের আর্থিক সাহায্যে কিন্তু এই হিন্দু কলেজের স্থাপন সম্ভব হয়েছিল এবং 32 বছর ধরে তিনি এই হিন্দু কলেজের তত্ত্বাবধানে ছিলেন। প্রথমে পরিচালনা সমিতি, পরে তিনি প্রতিপক্ষেতে তিনি পরিণত হয়েছিলেন। বলা শোনা যায় যে রাধাকান্ত দেবী নামটি ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে বিতাড়িত করার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই রাধাকান্ত দেব 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির খুব সক্রিয় সদস্য ছিলেন এবং ক্যালকাটা স্কুল সোসাইটিরও তিনি সদস্য ছিলেন। তিনি ভারতীয় সম্পাদক হিসেবে বিভিন্ন বাংলা বই নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য দিতেন এবং শিক্ষার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি ছিলেন মূলত রক্ষণশীল হিন্দুদের লিডার, কিন্তু রক্ষণশীল হিন্দুদের লিডার হওয়া সত্ত্বেও তিনি পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি যখন কলকাতা মেডিকেল কলেজে শবব্যবচ্ছেদ হয়েছিল তখন তিনি চেয়েছিলেন শবব্যবচ্ছেদ হোক এবং সেটা তিনি সাপোর্ট করেছিলেন এবং তাছাড়াও তিনি যাতে ভারতীয়রা বিদেশে পড়াশোনা করতে পারে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেজন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য দিয়েছিলেন। রাধাকান্ত দেব প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটা প্রথম ভারতের বাংলায় জাতীয় কলেজ হিসাবে। রাধাকান্ত দেবের চেষ্টাতে গৌরীমোহন তর্কালঙ্কার স্ত্রী শিক্ষা বিধায়ক বইটি প্রকাশ করেছিলেন। এই যদিও তার একটি বদনাম আছে যে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল তিনি তার বিরোধিতা করেছিলেন। এটা হচ্ছে রাধাকান্ত দেবের পক্ষে সব থেকে সমালোচিত হয়েছিলেন তিনি, কিন্তু পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাধাকান্ত এবং সেই জন্য তার নাম এখনো চিরস্মরণীয় আছে। গোটা কলকাতা জুড়ে প্রচুর পরিমাণে স্কুল স্থাপন করেছিলেন। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান যেগুলোতে চলছিল না সেগুলো তিনি আর্থিক সাহায্য দিয়ে সাহায্য করেছিলেন। তাহলে ভারতীয়দের মধ্যে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা সম্প্রসারণে কাদের কাদের নাম? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রাধাকান্ত দেব। আজকে বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এর পরবর্তী ভিডিওতে বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে ইউরোপীয় মনীষীদের কি ভূমিকা, মূলত ড্রিঙ্কওয়াটার বেথুন এবং ডেভিড হেয়ারের ভূমিকাটা তোমাদের কাছে আলোচনা করব। সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ কিভাবে হয়েছিল সেটা বলে দেবো। এছাড়াও যদি তোমাদের কোশ্চেন আছে পাশ্চাত্য শিক্ষা প্রসারে রাজা রামমোহনের ভূমিকা আলোচনা করো, তাহলে এর মধ্যে উত্তর আছে রাজা রামমোহন রায় বলে স্ট্যান্ডার করে তোমরা এটা লিখবে। এরা রাধাকান্ত দেবের সম্পর্কে বললেও তাহলে এর মধ্যে এই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওতে এখানে শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।